স্বাগতম দর্শক, জামাল স্পর্শ শোনার জন্য। দর্শক, ইরানের হামলার পর মূলত সারা বিশ্বই অপেক্ষা করছিল যে ইসরায়েল হয়তোবা সেই হামলার পাল্টা জবাব দেবে এবং তাদের এই রিটালিয়েশনটা বা প্রতি উত্তরটা কতটুকু তীব্র হয় সেটা নিয়েই মূলত মানুষের আগ্রহ ছিল। অবশেষে আমরা দেখি যে আজ ভোর রাতে একইভাবে যেভাবে ইরান হামলা করেছিল, ইসরায়েলও তার প্রতি উত্তর দিয়েছে। তবে তার তীব্রতা, তার এই হামলার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগের থেকেই আপত্তি জানানো হয়েছিল এবং বলা হয়েছিল যেন ইসরায়েল কোনো ধরনের বড় সংঘাতে জড়িয়ে না পড়ে। এখানে আমাদের ইংল্যান্ডের পক্ষ থেকেও প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন যেন ইসরায়েল শান্ত থাকে এবং আরেকটি যুদ্ধ বিশ্ববাসীর এই মুহূর্তে সহ্য করার মতো বা বহন করার মতো সামর্থ্য নেই। এমনিতেই সারা বিশ্বে আপনারা জানেন যে মন্দাভাব, বিশেষ করে প্রপার্টি মার্কেটে আপনারা দেখেছেন যেভাবে মন্দাভাব চলছে এবং বিশেষ করে খাদ্যশস্যগুলোর দাম বৃদ্ধির ফলে সারা বিশ্বেই এখন অনেকটা মানুষ কষ্টে আছে বলা যায়। যাই হোক দর্শক, অবশেষে ইসরায়েল তার ভূমির থেকে ইরানকে উদ্দেশ্য করে আক্রমণ করে। সেই আক্রমণে অনেকের ধারণা ছিল যে ইসরায়েল একটি বড় ধরনের আক্রমণ করবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসরায়েল আক্রমণ করেছে। তবে আজকে দিন শেষে আমরা যেটা দেখলাম, আমি সবগুলা মিডিয়াতেই দেখলাম, বিবিসি, CNN, স্কাই নিউজ, ফক্স নিউজ, ইউরো নিউজ, আল জাজিরা, অনেকগুলো চ্যানেলে আমি দেখলাম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আলটিমেটলি এটার ফলাফলটা হচ্ছে এটা যে ইসরায়েল যে আক্রমণটা করেছে সেই আক্রমণটা অনেকটা বলা যায় প্রতীকী আক্রমণ এবং মুখ রক্ষার আক্রমণ। কেন আমি মুখ রক্ষার আক্রমণ বলছি? কারণ আপনারা জানেন যে ইসরায়েলের হামলার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র আগেই সতর্ক করেছিল যেন ইসরায়েল কোনো বড় ধরনের সংঘাতে জড়িয়ে না পড়ে। সেটার একটা কারণ হতে পারে, আপনারা জানেন এই বছরের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন, সেই কারণে হয়তো জো বাইডেন চাননি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধে জড়িয়ে যেতে তার নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য। এটা হতে পারে একটা কারণ। দ্বিতীয় কারণ হতে পারে আপনার, যেহেতু ইসরায়েল অলরেডি গাজায় হামাসের সাথে যুদ্ধে লিপ্ত আছে, এই মুহূর্তে ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়লে তার একার পক্ষে এগুলা কাভার দেওয়া সম্ভব হবে না, বিধায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউকেকে তার পক্ষে হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। অন্যথায় ইসরায়েলের সেই শক্তি সামর্থ্য নেই একা ইরানকে মোকাবেলা করার। তৃতীয়ত হচ্ছে ওইদিকে আবার তার যার সাথে বর্ডার আছে সেই হিজবুল্লাহর আক্রমণ এবং হুজি বিদ্রোহীদেরও আক্রমণ। এই সব কিছু মিলিয়ে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে, ফ্রান্স সহ সৌদি আরব সহ জর্দান সহ অনেকগুলো দেশই ইসরায়েলকে বলেছে যে তোমরা যেন এই মুহূর্তে কোনো বড় ধরনের যুদ্ধে জড়িয়ে না যাও। সেই কারণে ইসরায়েল যে আক্রমণটা করেছে সেটা ছিল প্রতীকী। সর্বশেষ যে তথ্য মতে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি ইরানি স্টেট টেলিভিশন, তার স্টেট টেলিভিশনগুলোতেও আমি দেখলাম যে কোনো ধরনের ক্ষয়ক্ষতির চিত্র তারা প্রদর্শন করেনি। যাই হোক দর্শক, তার মানে এটা বোঝাই যাচ্ছে এটা যে প্রতীকী এবং মুখ রক্ষার আক্রমণ। এখন আসুন, ইসরায়েল যে আক্রমণটা করেছে তারা বেছে নিয়েছে ইস্পাহান প্রদেশ। কেন এই ইস্পাহান প্রদেশটা বেছে নেওয়া হলো আমরা একটু দেখে নিই। আপনারা ম্যাপে দেখেন ইসরায়েল, আপনারা ম্যাপটা লক্ষ্য করুন দর্শক, ইসরায়েল থেকে যদি কোনো ক্ষেপণাস্ত্র ছুটতে হয় তাহলে সেটা কি হবে, জর্দান হয়ে ইরানের উপর যাবে এবং ইরানের যে বর্ডার অংশটা আছে আপনারা ম্যাপে খেয়াল করুন, এই এক প্রান্তে আছে ইস্পাহান। সেই ইস্পাহানের আশেপাশে বা এই শহরেই মূলত ইরানের সবগুলা নিউক্লিয়ার স্থাপনা কিন্তু এই জায়গায় আছে। এখন ইসরায়েল যে আক্রমণ করেছে কোনো ড্রোনে গিয়ে, অবশ্যই এখানে বলে রাখা ভালো, ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেই ক্ষেপণাস্ত্রগুলা যে বিস্ফোরণ হয়েছে সেই শব্দও নাকি তারা শুনেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই ব্যাপারে সুস্পষ্টভাবে কিছু বলা হয়নি। আর ইরান বলছে তারা ক্ষেপণাস্ত্র ছুঁড়েনি, তারা ছুঁড়েছে ড্রোন, এবং যে ড্রোনগুলা তারা বলছে সাথে সাথে যখন তাদের আকাশের দুটি ড্রোনকে তারা দেখে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা ওই সময় সতর্ক করে এবং প্রস্তুতি নিয়ে তারা আকাশেই ওগুলা ধ্বংস করে দেয়, অর্থাৎ কোনো ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হতে হয়নি।
তবে সেই ড্রোনগুলো মূলত নিউক্লিয়ার ওয়েপেন্স যেখানে মানে নিউক্লিয়ার পাওয়ার প্লান্টগুলো যেখানে আছে এইটার বা এটার আশেপাশে আঘাত করে এটার থেকে অনেক দূরে গিয়ে পড়েছে বা ওই জায়গার আকাশে ছিল। এখন হয়তোবা এমনও হতে পারে ইসরায়েল ইচ্ছে করেই নিউক্লিয়ার স্থাপনাগুলোকে অ্যাভয়েড করে দূরে অন্য জায়গায় মেরেছে তার মুখ রক্ষার খাতিরে প্রতীকী প্রতিবাদের কারণে। কারণ যদি নিউক্লিয়ার স্থাপনায় গিয়ে পড়ে তাহলে অবশ্যই ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যেতে পারে, এবং ইরান তো আগে বলেই রেখেছে যে তার উপর যদি আক্রমণ হয় তাহলে তারা কি করবে, সেকেন্ডের মধ্যেই তারা উত্তর দেওয়ার ক্ষমতা রাখে বলে আগেই তারা হুমকি দিয়ে রেখেছে। এখন প্রশ্নটা হচ্ছে, যেহেতু কোনো ড্যামেজ হয়নি বা কোনো ধরনের ব্লাস্ট হয়নি বলে ইরান দাবি করছে, বা কোনো ধরনের ড্যামেজকে তারা তাদের স্টেট টেলিভিশনেও প্রকাশ করেনি, তাহলে ইরান কি কোনো রিটালিয়েশন দেখাবে কিনা এই মুহূর্তে? ইরানের স্টেট টেলিভিশনের পক্ষ থেকে, ইরান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দে উইল নট গো এনি ইমিডিয়েট রেসপন্স অর এনি ইমিডিয়েট রিটালিয়েশন, কারণ যেহেতু কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। এবং এই হামলাও যদিও বলা হচ্ছে, আমি দেখলাম যে মার্কিন স্টেট সেক্রেটারি বলছেন যে the only thing I can say that the United States was not involved on this attack. এটা বললেও এটা কতটুকু বিশ্বাসযোগ্য সেটা অবশ্যই আলোচনার দাবি রাখে দর্শক, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকম্পা বা দয়া বা পারমিশন ছাড়া ইসরায়েল কখনো ইরানের মতো শক্তিধর রাষ্ট্রের উপর আক্রমণ করতে যাবে না, কারণ ইসরায়েলের সেই সামর্থ্য এখনো হয়ে ওঠেনি মার্কিন যুক্তরাষ্ট্রের বা ইউকের সাহায্য ছাড়া, ইংল্যান্ডের সাহায্য ছাড়া এককভাবে ইরানের সাথে যুদ্ধ করে টিকে যাবে, সেটা হতে পারবে না। কাজেই এটা নিয়ে অনেক বিতর্ক থেকে যেতেই পারে দর্শক। তবে যাই হোক, যেহেতু ইরান বলছে যে তারা এই মুহূর্তে কোনো ইমিডিয়েট রেসপন্সে যাচ্ছে না, হয়তোবা যুদ্ধটা এখানেই থেমে যাবে, এবং আমরাও সেটা প্রত্যাশা করি যুদ্ধটা আপাতত হলেও থামুক। এখন তাহলে ইরানের উপর ইসরায়েলের বা তার মিত্র জোটের সম্ভাব্য রিয়াকশনটা কি হবে? সেটা হতে পারে ইরানের উপর ফার্দার স্যাংশন। যদিও ইরান গত প্রায় 40 বছর থেকেই বলা যায় বিভিন্ন ধরনের স্যাংশনের মধ্যেই আছে, সেই স্যাংশনের মধ্যে থেকেই কিন্তু সে তার ইকোনমিকেও চাঙ্গা করেছে, এবং বিশেষ করে ফ্রান্সের আজকের যে খোমেনি, তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি মূলত ফ্রান্সে বসেই বিপ্লব করেছিলেন ইরানে, এবং তারপর থেকেই মার্কিন সমর্থিত সরকার আর ইরানের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেনি। এখন মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো কি করবে, আবার একটা ফার্দার স্যাংশনে যাবে, কারণ অতীত অভিজ্ঞতা যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র আছে, তাদের সমর্থিত সরকারকে মূলত খোমেনি দেশের বাইরে থেকেই ইরানি বিপ্লবের মাধ্যমে তারা কিন্তু ক্ষমতা দখল করে নিয়েছিল। যাই হোক দর্শক, আমরা দিন শেষে এইটুকু বলতে পারি যে যেহেতু কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, এবং ইরানও তারা বলছে তারা কোনো ইমিডিয়েট রিটালিয়েশনে যাবে না, তাহলে হয়তো আপাতত যুদ্ধের বিস্তৃতিটা এখন আর বাড়ছে না ইরান এবং ইসরায়েলের মধ্যে। অন্তত এখানে ইসরায়েলের প্রতীকী মুখ রক্ষার আক্রমণও এটা হতে পারে এই কারণেই যে, কারণ ওইদিকে আবার হুজি বিদ্রোহীরা আছে, প্লাস আপনার এই হিজবুল্লাহ আছে, আবার হামাসও আছে। কাজে একসাথে এতগুলা বিষয়কে কাভার দেওয়া বা কন্ট্রোল করাটা ইসরায়েলের পক্ষে সম্ভব নয়, বিদায় হয়তোবা ইসরায়েল মুখ রক্ষার জন্য এই ধরনের হালকা আক্রমণে গেছে। তবে কোনো কিছুই আমরা সম্ভাবনা বা কোনো কিছুই আমরা সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারি না, কারণ ইসরায়েল এবং ইরান চিরবৈরিতার দুটি দেশ, এবং তারা যে একে অন্যকে কত ভয়ঙ্করভাবে গণে এই হামলাই তার প্রমাণ। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।